কক্সবাজারের দাঁত ভাঙেই প্রথম দেখলাম। না তারপরে খুব টেস্টি। হাই বন্ধুরা, শুভ সকাল। আজ 15 তারিখ, 15ই এপ্রিল। ঈদ এবং পহেলা বৈশাখের পর আবার পুনরায় একটা ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম। যাবো আজকে উত্তরবঙ্গে। নির্দিষ্ট কোনো ঠিকানা এখনও ঠিক করিনি, গন্তব্য যে কোথায় যাব। তবে দিনাজপুর রোড হয়ে রংপুর হয়ে এই সাইডটাও করতে পারি, অথবা এদিক থেকে নওগাঁ দিয়ে রাজশাহীর দিকেও যেতে পারি। আমার ট্যুর পার্টনার হিসাবে আমার দুই এক্স কলিগ আছে, তারেক ভাই এবং অমিত। এরাও আমার সাথে একসময় ভালোই ট্যুর করছে। আমাদের 6টায় বেরোনোর কথা বিয়ামের গেটের সামনে থেকে। গাড়ি রেডি হয়ে আছে, দেখা যাক ওরা কখন আসে। আমরা আমাদের আজকে ট্যুরটা নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদেরকে। চলুন আমাদের সাথে। বন্ধুরা, অবশেষে 6টার জার্নি শুরু হচ্ছে 7টায়। এই যে আমার নতুন ট্যুর পার্টনার, তো এই যে 1 ঘন্টা আমরা বাসা থেকে বের হইতে দেরি করে দিলাম। একজন তো অ্যালার্ম টের না পেয়ে ঘুমাচ্ছিল, তারে ফোন দিতে দিতে ফোনেরই অবস্থা খারাপ। তারপরে বাসার সামনে এসে কলিং বেল টিপে উঠানো। আর একজনও বেশ খানিকটা দেরি করছে। তো যাই হোক, রোদ উঠে গেছে, রোদের তাপ আজকে প্রচণ্ড সকাল থেকে। হ্যাঁ, তারপরেও দেখি আমাদের জার্নি শুরু করি। আসলে গন্তব্যহীন জার্নি, কোন দিক দিয়ে কোন দিকে যাব জানি না। বের হচ্ছি ঈদ এবং পহেলা বৈশাখের পর প্রথম ট্যুর, এবং এটা উত্তরবঙ্গের দিকে আমার প্রথম ট্যুর। দেখা যাক কী হয়, চলেন আমাদের সাথে। একটা ব্রেক দিলাম নওগাঁর পশ্চিমতলা রোডের নদীপুরে। তো এইখানে এসে স্পেশাল চকবার তারেক ভাইয়ের আর অমিত স্যারের অবস্থা। নারকেলি আমরা খাইছি আগে, কিন্তু স্পেশাল চকবার খাইনি। তারেক ভাই দাঁত ভাঙার স্পেশাল চকবার। কক্সবাজারের দাঁত ভাঙেই প্রথম দেখলাম। না তারপরে খুব টেস্টি। তা আমরা যাবো দিবর দিঘি। তো পথিমধ্যে আমরা ছোট একটা ব্রেক দিলাম এবং রাস্তার সৌন্দর্য দেখাই আপনাদের। দুই সাইডে খালি আম গাছ, এবং নওগাঁ এলাকায় যে আম হয়, এবং চাপাইয়ের চেয়েও কিন্তু নওগাঁয় আম বেশি হয়, তাই না? রাজশাহী জেলার চেয়ে। তা বোঝাই যাচ্ছে চারিদিকে আমের বাগান, এবং রাস্তা পুরোটা, রাস্তার দুই পাশেই আমের গাছ, এবং ওইখানেও আমের বাগান, চারিদিকে আমের বাগান। সুন্দর রাস্তা, ছায়াঘেরা রাস্তা। আমরা যাবো পরে, একটু রেস্ট নিয়ে দিবর দিঘি আপনাদেরকে দেখাবো। দিবর দিঘির সঙ্গে এই মুহূর্তে আমি চলে এসেছি দিবর দিঘির পারে। এটা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত, এবং পাল সাম্রাজ্যের সময় এই দিঘিটা খনন করা হয়। এই সেই দিঘি। দিঘির মধ্যে একটা কৃষ্ণ পাথরের স্তম্ভ আছে, গ্রানাইট পাথরের। সুন্দর পরিবেশটা, তবে সূর্যের খুব তাপ। এখানে আমের গাছ, নৌকায় চড়েও এর উপরে ধরার ব্যবস্থা আছে।
দেখেন প্রত্যেকটা কক্ষে ঢোকার আগেই কিন্তু এই পাথরেরই, তাই না? আর আমার মনে হয় এই যে এইগুলো বারান্দার মতো ছিল না, এগুলো তো ফুটছে বোধহয়। সম্পর্কে কি জানা আছে? আমি তো এখনো পড়িনি। জগদ্দল মহাবিহার হলো আসলে এটি একটি সেন্টার অফ লার্নিং, ছোট ইউনিভার্সিটি একটা পার্ট এটা। যখন বুদ্ধ রাজারা এই এশিয়ান অঞ্চলে তাদের যে বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল তারই এটি একটি অংশ। এটি নওগাঁ জেলা অবস্থিত। মূল কেন্দ্রটি হলো পাহাড়পুরে, যেটি একটা বিরাট ইউনিভার্সিটি। এটা একটা ইউনিভার্সিটির ছোট্ট একটা অংশ। বিভিন্ন উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক পুস্তকে উল্লেখ আছে এই সম্বন্ধে, জগদ্দল মহাবিহার সম্পর্কে, এবং গেটের ফলকে ডিটেলসটা আরও দেওয়া আছে, আপনারা উইকিপিডিয়াতে আরও জানতে পারবেন। তবে এমনি এখান থেকে যেটা জানা যায়, এই দেখে, স্ট্রাকচারটা দেখে, আপনি স্ট্রাকচারটা দেখেন একটু, এই যে ঘরগুলো দেখান, রুমগুলো দেখান। এখান থেকে যেটা জানা যায়, এটা হলো আসলে মূলত প্রতিটা শিক্ষার্থীর জন্য একটা কক্ষ বরাদ্দ ছিল। তারা এসে এখানে গুরুকুলের আন্ডারে থেকে তারা শিক্ষা গ্রহণ করতো, এবং স্নাতকোত্তর অর্জন হওয়া না পর্যন্ত জীবনের জন্য যে সকল শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাগুলো এখান থেকে গুরুর আন্ডারে অর্জন করতো, বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করতো। এবং স্নাতকোত্তর অর্জন করার পর সেদিন তাকে স্নান করিয়ে তাকে স্নাতক বলা হতো, এবং সেখান থেকে সে তার বাস্তব জীবনে সেই কাজ, বিদ্যা বা জ্ঞানটাকে প্রয়োগ করতে যেত। সেই ধারাবাহিকতায়, বাস্তবিক কারিকুলাম, ওই প্রয়োগের ধারাবাহিকতায় কিন্তু বর্তমান নতুন কারিকুলামটা এসছে এভাবে মডিফাই হয়ে। তো সেই কক্ষ আপনি দেখাতে পারেন, এগুলো প্রতিটি শিক্ষার্থীর জন্য একটা কক্ষ, এবং এটি আসলে ধর্মীয় শাস্ত্র সহ বাস্তব জীবনমুখী শিক্ষাকে এখানে দেওয়া হতো। এটা আজ থেকে অনেক 1500-1600 বছর আগে, আরও বেশি হবে। যাক, ইতিহাস থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা, এবং গুগল করলে, উইকিপিডিয়া করলে এই বিষয়ে আরো ডিটেলস তথ্য জানা যাবে। এবং এই স্ট্রাকচারগুলো খুব দামি গ্রানাইট পাথর দিয়ে ছবি নিলাম, আপনারাও দেখলেন যে অনেক পাথর পড়ে আছে, খুব এক্সপেন্সিভ পাথর এগুলো। কিন্তু এই পাথরগুলোকে হাত দেয় না, কারণ এখানে একটি মানে কথিত আছে যে পাথরগুলো নিলে নাকি কারো ক্ষতি হয়, তো সেই জন্য এখানে কেউ হাত দেয় না, এটা পড়েই থাকে এখানে। ওকে, ধন্যবাদ আপনার ইনফরমেশন দেওয়ার জন্য। তো শুনলেনই আমাদের অমিত স্যারের মুখে জগদ্দল বিহার সম্পর্কে। তো আমরা এখান থেকে চলে যাব আলতা দিঘিতে। আলতা দিঘিও একটা পরিচিত দিঘি এবং অনেক পুরানো দিঘি, একেবারে ইন্ডিয়ান বর্ডারের কাছে, এবং কিছু অংশ দিঘির ইন্ডিয়ার ভিতরেই পড়ছে। এর আগে আমার 2বার আসা হয়েছে আলতা দিঘিতে। তো এবার যেহেতু জগদ্দল বিহারের কাছাকাছি আসলাম, এখান থেকে কাছেই, তো আলতা দিঘিটাও ঘুরে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো জগদ্দল বিহার থেকে এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আলতা দিঘিতে গিয়ে। বাই বাই। না বামে অনুযার করে এই যে আমাদের যারা ফ্রেন্ডরা আছে, হ্যাঁ, এদেরকে তো আমরা আলতা দিঘি দেখাতে নিয়ে আসছিলাম। আসলে অনেক গুণগান গাইলাম আলতা দিঘির, অনেক সুন্দর পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, চারিদিকে গাছগাছালির বাগান, শালবনের ভিতরে। এখন যে দিঘি দেখাবো, এটা দেখায় তো বিপদে পড়বো না? তো বিপদে পড়ার সম্ভাবনা আছে, দর্শক দেখলে তো খুব মানে ডিসহার্টেড হয়ে যাবে আর কি, ডিসহার্টেড হবে। তারপরও করার কিছু নাই, দিঘির সংস্কারের কাজ চলতেছে। আমরা দিঘিটাকে দেখাই, আসলে দিঘি দেখাই। এই যে সেই দিঘি, আমি একটু ক্যামেরা ঘুরাই দেখাই দিঘি, যার এই সেই আলতা দিঘি। অ্যাকচুয়ালি এটি 23 সালের মাঝামাঝি থেকে খনন কাজ শুরু হয়, এবং এটি কিন্তু পুরোটাই দিঘি, অনেক বড় একটি দিঘি। এই দিঘিতে সবসময় পানি থাকে, কিন্তু আজকে আমরা এসেছি প্রায় 3-4 বছর পর, 3 বছর পর এসে দেখি এই অবস্থা দেখছি। এবং কিন্তু প্রচুর গাছ ছিল,
এগুলো কেটে সংস্কার কাজ চলছে পুকুরটির, এই জন্য গাছও লাগিয়ে দেওয়া হবে। আশা করছি যে আমরা আগামী বর্ষাতে অনেক পরিবর্তন দেখতে পাবো এই পুকুরটি। কিন্তু আমাকে একটা স্যার বলেন, দিঘির পানি এটা তো আমরা যখন আসছিলাম এর আগে, হ্যাঁ, তখন তো শুকনা দেখিনি, পানি ছিলই, পানি ছিল, থাকতো। এটা কি এখন সংস্কারের জন্য পানি কি ছেঁকে ফেলানো হয়েছে? যে ছেঁকে ফেলা হইলে তো তাছাড়া পানি এটা শুকাবে না, থেকে ফেলা হয়েছে যে আশেপাশে পানি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই যে কিছু কিছু অংশে পানি, এই হ্যাঁ। রাস্তাটা বাঁধের কাজ করছে এবং ওই পাশে পানিগুলো দিয়ে দেওয়া হয়েছে, কারণ না ছেঁকে ফেলে এটাকে সংস্কার করা সম্ভব না। এবং আপনারা দেখেন যে মাঝখানে গর্ত আছে, মাঝখানে গর্ত ওই আছে, জায়গা ওখানে থেকে কিন্তু পানি আছে, পানি আছে, ওই জায়গা থেকে পানি মানে মেশিনটাকে ফিট করে এখান থেকে পানি তুলে নেওয়া হবে। যাই হোক, বর্ষার সিজনে এই দিঘি পানিতে পরিপূর্ণ থাকবে। আর সৌন্দর্য হবে। আর এই দিঘির কিছু অংশ আছে, আমরা তখন শুনছিলাম যে ইন্ডিয়ার ভিতরে, এবং ম্যাপেও দেখা যায় যে ইন্ডিয়ার বাংলাদেশের যে বর্ডার লাইন, বর্ডার লাইনের কিছু অংশ পড়ছে আপনার ইন্ডিয়ার ভিতরে। এখন সেই অংশ কি সংস্কার করছে কিনা আমরা সামনে আগাইলে দেখতে পারবো। সেই অংশটা সংস্কার করছে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ, আমরা যখন এসেছিলাম ওই অংশে গিয়ে আমরা দিঘিতে শুয়ে পড়া গাছে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম, এবং ওখানে বক ছিল, পাকপাখালি ছিল, অনেক শাপলা ফুল ফুটেছিল, লাল শাপলা। তো যাই হোক, আমরা সামনে যাব, যে দেখি আমরা বর্ডারটা। বনের ভিতরে ঢুকলাম, আলতা দিঘির পারে যে শাল জাতীয় উদ্যান আছে, আলতা দিঘি জাতীয় উদ্যান, সেই উদ্যানের ভিতরে আমরা প্রবেশ করলাম, এবং চারিদিকে বেত গাছ, বিভিন্ন নাম অজানা গাছ, শাল গাছ, এবং এই যে উই পোখার ঢিবি, কি সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে, এবং অনেক শক্ত উই পোকা। আজকে আমরা খালি দিঘি দেখতেছি। প্রথমে গেলাম দিবর দিঘি, তারপরে গেলাম আলতা দিঘি, যেখানে পানি পেলাম না, দিঘিতে পানির চিহ্ন নাই। আবার ফিরতি পথে আমরা জয়পুরহাটের নান্দাইল দিঘির পারে আমরা এখন অবস্থান করতেছি। এই দিঘিতে পর্যাপ্ত পানি আছে এবং বেশ বড়। দিঘিটা আলতা দিঘির সমান বা ওই রকমই হবে না মাপে, একদম ওই রকমই, তবে চওড়ার দিক থেকে আলতা দিঘির চেয়ে বেশি চওড়া। এবং অনেক পর্যটক আসছে বিকালবেলা। আসলে সাধারণত গাছগুলো দেখেন, এগুলো গাছ, মানে দেখেন না, দিঘির রস খেয়ে বেঁচে আছে, এটা সেই কাঠ হয়েছে, অনেক বড় বড় গাছ দিঘির পারে। সারাদিনের একটা কঠিন জার্নি গরমের মধ্যে শেষ করলাম, খারাপ অবস্থা। দেখার মধ্যে আমরা দেখলাম 3টা দিঘি, তাও একটা পানি শূন্য দিঘি। যাই হোক, সারাদিনে আমরা চালাইলাম কত, 241 কিলো আজকে হন্ডা ড্রাইভ করতে, করার পরে আমরা সুস্থভাবে এখন পর্যন্ত ঠিকভাবে আমাদের বাড়িতে পৌঁছেছি। একটু চা খেলাম এখানে বসে, এখন যার যার বাসায় যাব। এবং আগামী পরশু আমি আবার ময়মনসিংহের উদ্দেশ্যে 176 কিলোর আর একটা জার্নি করব। তো যাই হোক, মোটামুটি হ্যাঁ, সাজেকচুর পরশু দিন আমাদের অমিতারে আবার সাজেক যাবে। তারেক ভাইয়ের আপাতত কোনো ট্যুর নাই, তবে আমরা নেক্সট একটা যে কোনো ছুটিতে আমাদের ইচ্ছা আছে, আমরা পিছিয়ে যাব ওই যে সুনামগঞ্জে। আসলে আমরা পানির সিজনে গেছি, কিন্তু ওরা আমাদেরকে বলছিল যে শুকনার সিজনে সুনামগঞ্জের সৌন্দর্য নাকি আরো ভালো। তো এইটা আমার ইচ্ছা আছে, দেখি তারেক ভাই আর অমিতারকে রাজি করে কি যদি পারে, তাহলে আমরা খুব শীঘ্রই সুনামগঞ্জ ট্যুরটা করব। তো ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, পরে অন্য কোনো ট্যুরে অন্য কোনো আবার দেখা হবে।